ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। তার উপরে কতটা পথ পার হয়ে এসেছে। আজকে ঢুললে তো চলবে না, বাসর জাগবো বলে কবে থেকে পিত্তেশ করে আছি। এ মালটা যদি একবার খায় তাহলে রাবণের বংশ, আর দুবার খেলে না একদম রাম হনুমান সবার বংশ বেরিয়ে আসবে। না না, আমারও একটা হলেই চলবে। হ্যাঁ বলে কি গো, হ্যাঁ পরিশ্রমের তো এখন কিছু শুরুই হয়নি। প্রথম যেটা, সেটার জন্য তুমি ওষুধ এনেছো। আর দ্বিতীয় উদ্দেশ্য, ইলেকশনের জন্য নমিনেশন। কি ব্যাপার, তুমি উঠে পড়লে কেন? কটা বাজে? ভোর হতে দেরি নেই। ওরা এতক্ষণ পৌঁছে গেছে না? হ্যাঁ, ঘুমিয়েও পড়েছে। দীপা, আমার ছোট্ট মেয়েটা আজ ওর ফুল সজ্জা। আমি পার্টির অফিসে চাঁদা দেব, আর নেতা সেই লোভে আমাকে নমিনেশন পাইয়ে দেবে। সেরকমই কথা ছিল। বিয়েতে দাওয়াত করেছিলাম, সে আসবে বলেছিল। এখন বলছে অন্য সুর, বলছে আসতে পারবে না, টাকাটা পাঠিয়ে দিতে। আর আমার ইচ্ছে ছিল সবার সামনে ওর হাতে টাকাটা দিয়ে নমিনেশনের প্রচারটা করিয়ে ফেলতে। বলছো কি তুমি? তার সিদ্ধান্ত না শুনি সবার সামনে টাকা দিলে সে না করতে পারতো না, আর আমার প্রচারটাও হয়ে যেত। আর এখন বলছে আসতে পারবে না। হরদেব,
কি করা যায় বলো তো? বলছি, অনেক বড় একটা চাল দরকার, কিন্তু প্রতুল এই বাসি পাড়ের রসে তো মাথাটা ঠিক মতো খুলবে বলে মনে হয় না। দাও না, একটা ফরেন সিগারেট দাও, টেনে দেখি মাথাটা খোলে কিনা। না, তোমার বুদ্ধিতে একটু শান দিয়ে দেখো। দেখছি। আর ঘুমাবে না? ঘুম যে আসতে চাচ্ছে না। তাহলে জেগে থাকো। আমার মেয়েটা ভালো আছে তো? কেন ভালো থাকবে না? না, এমনি বললাম। ভেবেছিলাম মেয়ের জন্য মন খারাপ বলে তুমি জেগে আছো, তাই আমি চলে যাচ্ছিলাম। কিন্তু এখন দেখছি জেগে জেগে কিসব আশঙ্কা করছো। চলো ঘুমোবে। তুমি যাও। অঞ্জলি, সব মেয়েদেরই এরকম হয়, তোমার হয়েছিল। এ কি, এভাবে বসে আছো কেন? খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ো। তোমাকে বলে গেলাম না শুয়ে পড়তে? আবার তাকিয়ে আছে মেয়ে। শুবে কি করে? একটু কি অবসর পেয়েছে? একবার এ আসছে, আরেকবার ও আসছে, নানা জনে নানা হট্টগোল তো বাঁধিয়েই রেখেছে। বড্ড বেশি কথা বলিস তুই, আনা। বিয়ে বাড়িতে লোকজন আসবেই, ওর মধ্যেই একটু গড়িয়ে নিতে হবে। বাবুর মেজাজ বিগড়েছে, খেপেছে, ডাকছে আপনাকে, তাড়াতাড়ি যান। কি হলো আবার? আমি কি জানি, তাড়াতাড়ি যান। যাই দেখি। এখনো বসে আছো কেন? শুয়ে পড়ো। সারাদিন ধকল তো আর কম যায়নি, এবার চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে নাও। শরীরটার তো একটু বিশ্রাম দরকার। তোমার মাকে আমি আগেই সাবধান করে দিয়েছিলাম, কথা বললেও যদি মানুষ কথা কানে না তোলে তো আমার কি করার আছে বলো? যাই হোক, যা হওয়ার এখন তা তো হয়েই গেছে, এখন আর আফসোস করে কোনো লাভ নেই। সময় থাকতে নিষেধ করলে মানুষ যদি না শোনে, আমি খামোখা দুঃখ করে কি করব? এখন আর কাঠের পুতুলের মতো বসে থেকো না, চোখ বন্ধ করে ঘুমাও। তোমার সাথে বক বক করে তো আর আমি সারা রাত কাটাতে পারবো না, ওদিকে মেলা কাজ পড়ে আছে। যাই, ঘুমাও। তুমি যে শাড়ি পরেছো তাতেই আমি অনেক খুশি হয়েছি। শাড়ি তো প্রথমে পরতেই চাচ্ছিল না, আজকেই প্রথম পরলো।
সেটা বললে তো হবে না। আমি এবং আমার বউ দুজনেরই ইচ্ছে ও সবসময় শাড়ি পরে থাকবে, বেশ পুতুলের মতো চোখের সামনে শুধু ঘুরে বেড়াবে। তো কি পরো তুমি? বল। এইটা পড়ি। কি রান্না বান্না জানো? জানো না? রান্নাটা শিখে নিতে হবে। আমার বাড়িতে মেম সাহেবের দরকার নেই, সবাইকে রান্না করে খাইয়ে তারপর তোমার আনাম। আমার বাড়িতে অনেক চাকর বাকর আছে, কিন্তু তারপরেও চটপট রান্নাটা শিখে নিতে হবে। শিখে নেবে। তোমার চুলটা আর একটু বড় হলে ভালো হতো। না, ওর চুলে তো খুব বাড়, আমি প্রতি মাসেই কেটে দিই। ছোট মানুষ তো সামলাতে পারে না। কিন্তু চুলের গোছা তো তেমন মোটা নয়। যাই বলুন, মেয়ে মানুষের মাথায় চুল না থাকলে শরীর উর্বরা হয় না। প্রতুল, আমার মনে হয় তুমি নেতাকে বলো যে ওই টাকার চেকটা না তুমি না, আসলে তোমার নতুন বউ নেতার হাতে তুলে দেবে। আর এই বিষয়টা ঘটবে বউ ভাতের অনুষ্ঠানে। আচ্ছা, তাহলে তো পত্রিকায় আমার বইয়ের প্রচার হবে, আমার কি? আরে বাবা, পত্রিকায় নামের জন্য তুমি অন্য কিছু করো। প্রতুল, তুমি আমাকে বলতো এই নমিনেশনের দৌড়ে তোমার সবচাইতে শক্ত প্রতিপক্ষকে? কি আবার? ওই সাহা। সাহা? তাহলে তো দর কষাকষির প্রয়োজন আছে। আচ্ছা, তুমি এক কাজ করো, ওর একটা আশ্রম আছে না, তুমি আশ্রমে কিছু দান দক্ষিণা করে দাওগে। আচ্ছা, আমাকে ফুতুর করার চেষ্টা, আমি কোনো দান দক্ষিণা করতে পারবো না। এদের তেরি কি যাতা বলছো? শুধু দান দক্ষিণা দিয়ে তো কাজ হবে না, ও বেটাকে কিছু কন্ট্রাক্ট পাইয়ে দিতে হবে। আরে বাবা, বোঝার চেষ্টা করো। তুমি নমিনেশনটা বাগিয়ে নেবে, হ্যাঁ, আর ও বেটাকে কিছু দান দক্ষিণা দেবে না, ও তোমাকে নমিনেশন এমনি এমনি দিয়ে দেবে, হ্যাঁ? তুমি কোথায়? ঠাম্মা, ঠাম্মা, ঠাম্মা কোথায় এখানে? আমি কোথায়? তুমি তোমার শ্বশুর বাড়িতে।
এখন থেকে তুমি এখানেই থাকবে, এটাই তোমার নিজের বাড়ি। নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হরদেব তোমার ছেলের জন্য যে ওষুধ দিয়েছে সেটা কি ছেলের জন্য একটু একটু রেখেছো নাকি সব নিজেই খেয়ে বসে আছো? মানেটা কি? না, কেমন জানোয়ারের মতো করছো তো আজকে, তাই বললাম। কি আমি জানোয়ার? লাগছে, ছাড়ো। জানোয়ারের দেখেছো কি? আসো। যে লোক নিজের স্বার্থ উদ্ধার করার জন্য রোগা আধমরা ছেলেকে একটা কচি বাচ্চা মেয়ের সাথে বিয়ে দেয়, সন্তান চায়, নিজের বংশের উত্তরাধিকার চায়, সে জানোয়ার না তো কি? তাতে দোষের কি? তুমি তো খুব ভালো করে জানো আমার বউয়ের আর বাচ্চা হবে না। জানি, খুব ভালো করে জানি তোমার বউয়ের আর কোনোদিন সন্তান হবে না। তাই বলে ওইটুকুনি একটা মেয়ের জীবন ধ্বংস করবে? ধ্বংস? ধ্বংস কেন হবে? আমাদের পরিবারে ওর বিয়ে হওয়ার কারণে ওদের বংশের মান মর্যাদা বেড়ে যাবে। অন্যের বংশের মর্যাদা নিয়ে ভাবার চাইতে নিজের কপাল নিয়ে ভাবো। তোমার নিজের কপাল কিভাবে ফিরবে তাই ভাবো। সেটাই তো ভাবছি। আমি আমার উত্তরাধিকার চাই চাই। সে তো খুব ভালো কথা। তুমি নিজেই তাহলে আরেকটা বিয়ে করো না কেন? বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোর এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। তুই যেমন আছিস তেমনিই থাকবি। আমি তোকে কোনোদিন বিয়ে করব না। তাহলে যা, তোর আদমরা ছেলের কাছে যা। সারা পৃথিবীর কবিরাজ ডাক্তার গুলে খাওয়ালেও তোর ছেলে কোনোদিন সুস্থ হবে না। না, হবে হবে। পচা রক্ত নিয়ে যে ছেলে বেঁচে আছে সে কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না। তোর মনের আশা কোনোদিন পূরণ হবে না। হবে হবে হবে। আজ না হয় কাল তোর ছেলে নিজেই একদিন মরবে। না না না, ও মরবে না, ও মরবে না। অতুল মরতে পারে না। আমার বংশের সন্তান দিয়ে তারপর তাকে মরতে হবে। আর যদি মরতেই হয় তাহলে দীপাকে মা বানিয়ে তারপর মরতে হবে।